এটা অনুরোধের আসরই বলা যায়, যে এমনটা নয় যে আমি প্রবল ঝগড়া করেছি, যে না পক্ষে আমায় বলতে দিতে হবে, বিপক্ষে ওকে বলতে দিতে হবে, এরমটা এমনটা হয়নি। কারণ কথাটা কেন বললাম, এখানে লেখা রয়েছে আমাদের আন্দোলনের রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই। এবার ঘটনাটা হচ্ছে আমরা শব্দটাতে কারা কারা রয়েছে খুঁজতে গেলে চামড়া গুটিয়ে যাওয়ার উপক্রম রয়েছে, এটা ভুলে গেলে চলবে না। কারণ আমরা কারা, তো এখানে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি, যারা এখানে রয়েছেন, যারা সামনে রয়েছেন, যারা প্রকাশ্যের রাজনৈতিক যে কোনো দলের যারাই রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই তারা বলতে পারেন না যে আমাদের আন্দোলনে রাগ আছে, আবেগ আছে, উদ্দেশ্য নেই। কোনো রাজনৈতিক দলই বলতে পারেন না। আর কোনো দলের মধ্যে কোনো কর্মী বললে তাকে দল থেকে বের করে দেওয়া হতে পারে, এইটুকুই হয়, যে উদ্দেশ্য নেই। শুভময়দা খুব মিষ্টি করে বলছিলেন, তো আমার শুভময়দাকে জাস্ট এটাই বলা, মেঘের আড়াল থেকে তীরটির মারা অনেক সোজা হয়, কারণ সামনে এসে মারলে যে কোনো পরিবেশেই হোক না কেন বাড়ি না ফেরার সম্ভাবনা আছে, তারপরের দিন আপনাকে ড্রেনের কোথা বা পচা খালে পাওয়াও যেতে পারে। উদ্দেশ্য নেই এর পক্ষে বলতে গেলে এখানে যেটা বারবার উঠে আসছিল, আমরা আরজিকর আন্দোলনকে দেখলাম, সেই কথা সেই প্রসঙ্গ উঠে আসবেই, কারণ ইদানিং ইতিহাসে এত বড় ভাইব্রেশন সারা বিশ্ব জুড়ে পড়েছে, সেটা কথা বলতেই হয়। কি ঘটনা ঘটেছিল আমরা জানি। এবার বলি যে উদ্দেশ্য কি করে পাল্টে যায়? হ্যাঁ, উদ্দেশ্য তো পাল্টে যায়, সেই এক উদ্দেশ্য থাকে না, তো নেই, তো আমরা দেখতে পেয়েছি। যদি আরজিকর কে নিয়ে আমরা বলি যে রাত জাগার ডাক দিলেন কেউ বা কারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, এবার সেই উদ্দেশ্যকে পণ্ড করে দিয়ে আরো বেশ কিছু মানুষ জড়ো হয়ে গেল, তারাও একটা কোনো রাজনৈতিক মত বা পথ নিয়ে। এবার সাধারণ মানুষ সেই উদ্দেশ্যটাকে একদম খামচা মেনে নিজেদের হৃদয় পুরে হেঁটে দিলেন, তাহলে উদ্দেশ্য কিন্তু পাল্টাতে পাল্টাতে গেছে। এবং উদ্দেশ্য পাল্টাবার পর যখন আন্দোলন বড় জায়গায় গেছে, যদি আমরা খুব ভালো করে দেখি, মানুষের আন্দোলনের মধ্যেই যারা জুনিয়র ডাক্তারদের একটা অংশ, সবাই নয়, তারা নিজেদের নিরপেক্ষ বলে দাবি করলো, কিন্তু তাদের ইতিহাস ঘাঁটলে দেখতে পাওয়া যায় যে তারা বাম বা অতিবাম ছাত্র রাজনৈতিক পেরিফেরির মধ্যে বড় হতেই পারেন, কিন্তু তারা বলছেন নিরপেক্ষ, অথচ তাদের হিস্ট্রি বলছে তারা অত্যন্ত সক্রিয় রাজনৈতিক কর্মী। এবং খুব অদ্ভুত রকম ভাবে যারা বলে বেড়াতেন ইয়ে আজাদি ঝুটা হ্যায়, আমরা ভারতবর্ষের স্বাধীনতাকে বিশ্বাসই করি না, তারা হঠাৎ করে পতাকাতে 3 রঙা নিয়ে তারা বেরিয়ে পড়লেন এবং আন্দোলন গ্র্যাব করবার চেষ্টা করলেন। কাকে গো ব্যাক, কাকে এসো হে বৈশাখ এসো এসো করে ডাকবে তারা ঠিক করলেন। তারপর আবার একটা দেখতে পেলাম, যখন দেশ জুড়ে আমাদের দেশকে আক্রমণ করা হলো, আমাদের মানুষকে বেছে বেছে মারা হলো পেহেলগাঁওতে, যখন বদলা নেওয়া চলছে, তখন আবার এই সেম উদ্দেশ্যহীনতার মতো বেশ কিছু লোকজন কিন্তু তারা নেমে পড়লেন, যুদ্ধ নয় শান্তি চাই। স্বাধীনতা আন্দোলন, শেষ করছি এই কথাটা বলেই, যদি জিজ্ঞেস করেন যে কেউ এতগুলো বছর ধরে এত মানুষ যারা স্বাধীনতা আন্দোলন করলেন, প্রাণ দিলেন, শেষে একটা তো দেশ পেলাম। যদি যখন আমি এই পক্ষের কথা বলছি, আমার যদি কেউ জিজ্ঞাসা করেন, তো আমি বলতে বাধ্য হব যে আন্দোলন সফলতা পায়নি। কারণ এই ছিন্ন বিচ্ছিন্ন টুকরো শীর্ণ ভারতবর্ষ আমরা তো চাইনি, আমরা তো চাইনি যে পাকিস্তান দেশটা বেরিয়ে যাক, কিন্তু তারা তো বেরিয়ে গেছে। আবার উপক্ষে যারা বসে রয়েছেন তারা বলবেন যে মামা তো নেই, এক চোখ থাকলেও কানা মামা ভালো। নমস্কার। নমস্কার। দেখুন, আমার খুবই কঠিন অবস্থার মধ্যে এখন আমি পড়েছি, আমাকে এখন ফার লেফটের হয়ে কথা বলতে হবে। আমার সাথে ফার লেফটের একমাত্র সম্পর্ক হচ্ছে যে আজকের এই প্যানেলে আই এম সিটিং টু দ্য ফার লেফট। কিন্তু যাই হোক, এবার আমি কতগুলো কথা বলি, যেহেতু রুদ্রনীলদা আমার আগেই বললো এবং ওর কথার উত্তরেই আমাকে শুরু করতে হবে। ও প্রথমেই বলল যে রাজনৈতিক দল যে করে সে কখনো বলতে পারবে না যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য নেই। এই কথাটা বলে বাকি 7.25 মিনিট ধরে বুঝিয়ে গেল যে আমাদের আন্দোলনের কোনো উদ্দেশ্য নেই। ও বলল যে এটা বলতে গেলে নাকি দল তাড়িয়ে দেবে। তো আমি অপেক্ষা করে আছি কবে আবার আজকের এখান থেকে বেরিয়ে শুনবো যে ওকে তাড়িয়ে দিয়েছে ওর দল, আমরা আবার পুরনো রুদ্রনীল ঘোষকে আবার ফিরে পাবো। দ্বিতীয় কথা বলে যে শুভময়দাকে বললো যে সব করতে গেলে বলতে গেলে নিরপেক্ষ হয়ে বেশি কথা বলতে গেলে বলা সহজ, কিন্তু সত্যি নীতির পক্ষে কথা বলতে গেলে কোন দিন দেখবেন রাস্তার ধারে নর্দমার ধারে মরে পড়ে থাকতে হচ্ছে। আমার শুনে মনে হলো অমিত শাহর বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে জাস্টিস লোয়া যেরকম ভাবে মর্নিং ওয়াকে গিয়ে রাস্তার ধারে মরে পড়েছিলেন তার কথা বলছে।
বাবা বলছে যারা এই আরজি করের আন্দোলন করেছিল তাদের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অনেকে একসময় বাম ছিল। দাদা, তোমার ইতিহাস ঘাটলেও তো দেখা যাবে একসময় তুমিও বাম ছিলে। তো তা বলে কি একটা লোকের মানে ইতিহাস দেখে তাকে নাকচ করে দেবো নাকি? আজকে তিনি যে কথাগুলো বলছেন তার মধ্যে যদি কিছু যৌক্তিকতা, কিছু সত্যতা, কিছু ন্যায্যতা থাকে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। বললো যে যুদ্ধ নয় শান্তি চাই, কেউ কেন বলেছে? ঠিক কথা। কোনো ভারতীয় কেন বলবে যুদ্ধ নয় শান্তি চাই? ভারতের হয়ে যুদ্ধ নয় শান্তি চাই কথাটা বলার অধিকার আছে একমাত্র ডোনাল্ড ট্রাম্পের। কোনো ভারতীয় বলতে পারবে না, দীপশিতা বলতে পারবে না, খালি ডোনাল্ড ট্রাম্প বলতে পারবে। তবে শেষ কথা, সব কিছু বললো, এরা কারা বলেছে, ইয়ে আজাদি ঝুটায়, হ্যান করে, হেই বলেছে, ইত্যাদি ইত্যাদি, স্বাধীনতা স্বীকার করে না, সব বলে টলে কথাটাকে শেষ করলো এই বলে 47 সালে আমরা যে স্বাধীনতা পেলাম, আমরা কি পেলাম? আমি বলবো কিছুই পেলাম না, দ্বিখণ্ডিত স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি ধান্দাবাজরা রয়ে গেল। আপনারা এই কথাটার মানে কি বুঝলেন আমি জানি না, কিন্তু আমি ওর এই শেষ কথাটা শুনে বুঝলাম রুদ্রনীল ঘোষ মনে করে ইয়ে আজাদি ঝুটা হে। যাই হোক, দেখুন আমার তো আজকে খালি লাইন ধরে ধরে ওদের উত্তর দিয়ে গেলে হবে না, কারণ আমার তো আজকের বক্তব্যের আমার যেরকম রাগ আছে, আমার যেরকম আবেগ আছে, তেমন আমার তো উদ্দেশ্যও আছে, আমাকে সেটা বলতে হবে। এবং দেখুন আমাদের আন্দোলন যেটা মোশনে আছে, আমাদের আন্দোলন কোনটা? নিশ্চয়ই আমাদের মানে আরজি কর আন্দোলনকে দিয়ে, আরজি করাটা মহৎ আন্দোলন। আমি সৌভাগ্যবান যে কাছ থেকে হোক দূর থেকে হোক ওই আন্দোলনের সঙ্গে দু কদম হাঁটার সুযোগ পেয়েছি। হয়তো অনেক মানুষ গোটা জীবনে এত মহান একটা আন্দোলনের সঙ্গে হাঁটার সুযোগ পায় না। কিন্তু তার মানে এইটা নয় যে আরজি কর আমাদের দেখা প্রথম এবং শেষ আন্দোলন। আরজি করের আগেও বহু আন্দোলন হয়েছে, ইতিহাসে পড়েছি, আমরা চোখেও দেখেছি কম বেশি। সতীদাহ প্রথার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল তার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল হয়ে সাধিত হয়েছে। স্বাধীনতার আন্দোলনের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সাধিত হয়েছে। রুদ্রনীল ঘোষ মনে করেন সাধিত হয়নি, কিন্তু আমরা জানি সাধিত হয়েছে। তেভাগার আন্দোলন, সেই আন্দোলনের উদ্দেশ্য সাধিত হয়েছে। খাদ্য আন্দোলনের উদ্দেশ্য সাধিত হয়েছে, সফল হয়েছে। আন্দোলন এমন নয় যে আন্দোলন চিরকাল উদ্দেশ্যবিহীনভাবে চলে। আমি আরজি করের আন্দোলনের প্রসঙ্গে আসার আগে এটা বলছি, বিশ্বনাথ স্যার বা বগলুমিয়া যে কথাগুলো বললেন, অনেক ক্ষেত্রেই ওনাদের কথার সাথে আমার বিরাট কোনো তফাৎ নেই। নিশ্চয়ই আমার আগেও যখন শুভময়দা বা সুবর্ণদা বলেছেন তখনও আপনাদের এটা মনে হয়েছে যে যে ইমোশনের জায়গা থেকে এনারা কথাগুলো বলছেন এবং যে ইমোশনের জায়গা থেকে বিশ্বনাথ চক্রবর্তী বা পৌলমী নাগ কথাগুলো বলেছেন, হয়তো ওদের কিছু জায়গায় মতের অমিল থাকলেও বহু জায়গায় একটা আবেগের মিলও আছে। উভয় পক্ষই কিন্তু, আমরা কিন্তু সবাই চাই যে একটা আন্দোলনের মধ্যে একটা উদ্দেশ্য থাক, লক্ষ্য থাক, এবং সেটা কোথাও থাকছে কি না থাকছে, কোথাও খামতি হচ্ছে কি না, সেই নিয়ে তর্ক চলতে পারে। আমি সেই জায়গা থেকে এটা বলছি যে দেখুন, প্রথমেই আমাদেরকে এটা মানতে হবে, স্বীকার করতে হবে। এবং আমি মনে করি বিশ্বনাথ স্যারও বোধহয় খুব সম্ভবত এটা কিছুটা বলেছেন, আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, যে আবেগ জিনিসটা খুব ফেলনা নয়, খুব ফেলে দেওয়ার মতো নয়। আবেগ কোনো আন্দোলনের দুর্বলতা নয়, ইনফ্যাক্ট আবেগ থাকাটা একটা আন্দোলনের পূর্ব শর্ত। একটা আন্দোলন হয় কখন? যখন একজন মানুষ যিনি সরাসরি কোনো অন্যায়ের দ্বারা এফেক্টেড খালি তিনি নন, যিনি হয়তো প্রত্যক্ষভাবে এফেক্টেড নন, তিনিও যখন ঠিক করেন যে এই অন্যায়টার বিরুদ্ধে আমি রাস্তায় নামবো, সেখান থেকে তো একটা আন্দোলন শুরু হয়। অতএব আবেগের প্রশ্নটা অত্যন্ত জরুরি। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে আমার যেরকম মানে একটা আবেগবিহীন উদ্দেশ্য কখনো সাধিত হতে পারে না, সেরকম উদ্দেশ্যবিহীন আবেগই বা আমাদের কদ্দূর নিয়ে যাবে। আমার ধারণা পৌলমীও কিছুটা এই কথাটাই বলেছেন। আমি এই জায়গা থেকে বলছি, ধরুন বিশ্বনাথ স্যার নিয়মিত একটা কথা বলেন, আপনারা নিশ্চয়ই অনেক সময় শুনেছেন, আমরাও শুনেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি সফলভাবে একটা কাজ করেছেন, পশ্চিমবাংলায় তিনিই শাসক এবং তিনিই বিরোধী, এরকম একটা সিস্টেমকে উনি এক্সারসাইজ করেছেন। আমি কিছুটা একমত হয়ে বলছি যে কোনো জায়গাতে যে আন্দোলনটাকে আমাদের আপাতভাবে উদ্দেশ্যবিহীন বা উদ্দেশ্য হারিয়ে ফেলা আন্দোলন মনে হচ্ছে, সেই আন্দোলনের মধ্যেও কিছু এরকম মানে কি বলবো এলিমেন্ট ঢুকে কর্তৃত্ব কায়েম করছে না, যারা কিনা সেই আন্দোলনে মানে শাসক তো শাসকের জায়গায় আছে, আর তারা হচ্ছে শাসকের অ্যাপয়েন্টেড বিরোধী, যারা কিনা ওই আন্দোলনে ঢুকে তাদের প্রথম কাজটা হচ্ছে না সব ঠিক আছে, মানে স্বামী বিবেকানন্দের অবতারের মতো পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করতে পারবে না, সিস্টেমের বিরুদ্ধে কথা বলা যাবে না, বা সরকারের বিরুদ্ধে, যে দল সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না, ধর্ষণ খারাপ, চুরি খারাপ, ডাকাতি খারাপ, খুন খারাপই খারাপ, এইগুলো বলে বাড়ি চলে যাও। আরে ধর্ষণ খারাপ এটা বলার জন্য সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় নাকি? এ তো মানব সভ্যতার জন্মলগ্ন থেকে আমরা জানি ধর্ষণ খারাপ। কিন্তু ধর্ষণটা করানো হলো যে কারণে, দুর্নীতিকে ঢাকার জন্য, ধর্ষণ করে খুন করানো হলো যে কারণে, এবং সেই খুনের প্রমাণ একটা গোটা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে, তার প্রতিটা হাতিয়ারকে ব্যবহার করে লোপাট করে দেওয়া হলো, যার জোরে আমি তার বিরুদ্ধে কথা বলবো না, তাদের বিরুদ্ধে কথা বলবো না, তাদেরকে আড়াল করে তাদেরকে বাঁচিয়ে রেখে আমাকে বাকি কথা বলতে হবে। আর যদি আমি সেই পাপের পাশাপাশি পাপীর বিরুদ্ধে কথা বলতে চাই, তখন আমাকে শুনতে হবে না তুমি তো রাজনীতি করো,
তুমি রাজনীতি করতে এসছো, রাজনৈতিক ধান্দা সাধন করতে এসছো। পৌলমী কিছুটা রূঢ়ভাবে বললেন যে এক হয় ক্ষমতায় থাকা ভ্যাম্পায়ার, এক হয় বিরোধী ভ্যাম্পায়ার। আমি কখনো বলবো না যে তৃতীয় ভ্যাম্পায়ার হচ্ছে দূর থেকে বসে থাকা অ্যানালিস্ট ভ্যাম্পায়ার, আমি ওই তার সে মধ্যে যাব না। কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে উদ্দেশ্য না থাকলেও দোষ। এবার উদ্দেশ্য যদি থাকে তাহলে আমি বিরাট পাপ করে ফেললাম, কেন আমার উদ্দেশ্য আছে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো। আমি আপনাদের বলছি, দেখুন এটা হতেই পারে, এটা ইউনাইটেড ফ্রন্ট ট্যাকটিক্সের একটা প্রথম স্লোগান ছিল যে মার্চ সেপারেটলি স্ট্রাইক টুগেদার। আমরা আলাদা আলাদা করে হাঁটতে পারি, আমাদের প্রত্যেকের হাঁটার পথ আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য যদি এক হয় তাহলে আমরা সেই শত্রুর দুর্গে সেই বাস্তিলে হানা দেবো একসঙ্গে। আমি সেই জায়গা থেকে বলছি, ধরুন স্বাধীনতা আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর সব ব্যাপারে কংগ্রেসের সঙ্গে একমত ছিলেন, এ কথা বলেছেন এটা শাসকের দল, এরা নুবজ হয়ে স্বাধীনতা চাইছে, হাজারো সমালোচনা করেছেন। কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের অধিবেশনে সবার আগে উপস্থিত হয়েছেন, সেখানে গান গেয়েছেন, গান লিখেছেন, অধিবেশনে সভাপতিত্ব করেছেন। কেন? কেননা রবীন্দ্রনাথ জানতেন যে আজকে আমি রাজনৈতিকভাবে সব প্রশ্নে একমত হতে না পারি, কিন্তু একটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্মটাকে আমি অস্বীকার করতে পারি না। সেই জায়গা থেকে কারুর যদি এইটা মূল উদ্দেশ্য, এবং তারাই যদি মিডিয়ার দ্বারা নানাভাবে প্রমোটেড হয়, গ্লোরিফাইড হয়, যে একদম মানে আপার মিডল ক্লাস, এলিট ক্লাসের পছন্দের সান্ধ্যকালীন অবসর বিনোদনের কিছু পরিযায়ী বিপ্লবী হিসেবে তাদেরকে তুলে এনে ঠিক করে দেওয়া হয় যে এরাই হচ্ছে আন্দোলনের মুখ, যেহেতু তাদের কোনো উদ্দেশ্য নেই তার মানে গোটা আন্দোলনেরই উদ্দেশ্য নেই। এক কথায় কি এটাকে বলে নাকচ করে দেওয়া যায়? আমার একটা ওয়ার্নিং বেল পড়ে গেছে, এবার বাকি বেলটাও পড়ে যাবে। আমি আমার কথাকে শেষ করছি এইটা বলে, যেরকম আরজি করের আন্দোলন আমি শুরুতেই বললাম, আমাদের দেখা মহত্তম আন্দোলনগুলোর মধ্যে একটা, কিন্তু ওটাই একমাত্র আন্দোলন নয়। আপনাদের বলছি, আরজি করের আন্দোলন যে সময়কালে চলছিল সেই সময়কালেই আর একটা আন্দোলন, যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে, এই জাস্ট সেকেন্ড হুগলি ব্রিজটা পার করে একটুখানি এগোলেই এখনো অবধি ঘটে চলেছে বন্যা টুডুর নেতৃত্বে। ওখানে জমি হাঙরদের হাত থেকে এবং পুলিশের হাত থেকে, রাষ্ট্রের হাত থেকে জমি বাঁচানোর আন্দোলন বন্যা টুডুর নেতৃত্বে। তিনি প্রেসিডেন্সি কি সেন্ট জেভিয়ার্স কি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, আইএসআই থেকে পড়ে আসা বিরাট হচ্ছে ইন্টেলেকচুয়াল নন বলে, বুদ্ধিজীবী নন বলে তার আন্দোলনটা ছোট হচ্ছে না, তার আন্দোলনটা ফেলনা নয়। এবং সেই আন্দোলনগুলো হচ্ছে সংগঠিত হচ্ছে উদ্দেশ্য নিয়েই, এবং সেই উদ্দেশ্যের লড়াই হচ্ছে, ঐক্যবদ্ধভাবে লড়াই হচ্ছে। বহু মানুষ যারা আর পাঁচটা প্রশ্নে একমত নয় একে অপরের সঙ্গে, তারাও ঐক্যবদ্ধ হচ্ছে এবং সেই আন্দোলনের সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে, সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে। অতএব আমাদের আন্দোলনে উদ্দেশ্য আছে। যারা মনে করেন আমাদের আন্দোলনে উদ্দেশ্য নেই, হয়তো তাদের নিজেদের কোনো উদ্দেশ্য নেই, বা হয়তো এমন উদ্দেশ্য আছে যেগুলো সামনে বলার মতো নয়, কিন্তু তার মানে এই নয় যে আন্দোলনের উদ্দেশ্য নেই, আন্দোলনের উদ্দেশ্য আছে। কুরু আর পাণ্ডবের মধ্যে যুদ্ধ দেখেছিলাম, এখানে রুদ্রনীল ঘোষ এবং শতরূপ ঘোষের মধ্যে বাগযুদ্ধ সবাই আমরা মোটামুটি উপভোগ করলাম। তো সেটা করতে গিয়ে যা বুঝলাম, ওই একটা সময় স্লোগান দিয়েছিলেন বামপন্থীরা, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এমন ভাবে পক্ষ প্রতিপক্ষের চর্চা হচ্ছিল, এবং মানে যুদ্ধের বন্ধ করার জন্য যেভাবে শতরূপ ডোনাল্ড ট্রাম্পের জন্য উচ্ছ্বসিত হয়ে বললাম, আমি বললাম আবার আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট এরকম স্লোগান উঠবে কিনা নতুন করে। একটা সময় চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান স্লোগান উঠেছিল। তো যাই হোক, আমি সেই প্রশ্নে পরে আসছি। বিরোধী দলের কাজই আন্দোলন তৈরি করা, এবং অন্যায় হলে তার প্রতিবাদটা তো করতেই হবে, আর সেই কাজটা করার দায়িত্ব বিরোধী দলের। আমাদের মুশকিল হচ্ছে, শতরূপ একদম ঠিক কথাই বলছিল যে বিশ্বনাথদার কথাকে রেফার করে, যে একটা কথা বলেন যে সরকার মমতা ব্যানার্জি চালান, এই রাজ্যে মমতা ব্যানার্জি বিরোধী। আচ্ছা, এই কথাটা কেন বলতে হয় বলুন তো? মমতা ব্যানার্জি যতদিন 34 বছর এ রাজ্যে সিপিএম এর সরকার চলেছে, যে মাত্রায় যে স্টাইলে নেবে, তিনি যেভাবে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সোচ্চারে রাজনীতি করেছেন, তার কারণ ছিল, তার ইউএসপি ছিল তার আন্দোলনের সততা, তার ক্রেডেন্সিয়াল, তার ক্রেডিবিলিটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। কারণ মমতা ব্যানার্জি একটা জায়গায় 200%, 500%, 1000% সৎ ছিলেন, যে সিপিএম এর বিরোধিতাটায় তিনি সৎ ছিলেন। আজকে রাজনৈতিক বিরোধী দলের যারা নেতৃত্ব রয়েছেন, তাদের কজনের সেই ক্রেডিবিলিটি রয়েছে বলুন তো? কোনো প্রয়োজন ছিল না। তা আজ অব্দি আমি সোমা দেবীকে খুঁজে পেলাম না। কি প্রয়োজন ছিল বলুন তো? আমি সোমা বলছি, হ্যালো বন্ধুরা, ওই অডিও ক্লিপটার কি সত্যি প্রয়োজন ছিল এই আন্দোলনের ক্ষেত্রে? একটা জিনিস খুব পরিষ্কার, যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, সেটার জন্যই সরকারকে যথেষ্ট কড়া সমালোচনার মধ্যে ফেলা যেত। তার জন্য আলাদা করে এই একগাদা ফেক নিউজ ফ্যাক্টরি তৈরি করার বোধহয় খুব প্রয়োজন ছিল না। দিনের শেষে রাজনীতিটা খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষের, 10.5 কোটি বাংলার মানুষের, যেই বাংলার মানুষের 0.01% প্রতিনিধিত্ব আজকে ক্যালকাটা ক্লাবে উপস্থিত নেই। তাই আমরা যতই এখানে হাততালি দিই না কেন, যতই পছন্দের বক্তায় বেশি হাততালি দিই না কেন, দিনের শেষে আমারও যে কটা ভোট, একজন সাধারণ দরিদ্র সীমার নিচে থাকা মানুষ,
তারও একটাই ভোট। আমার একটু অভ্যেসবশত কিছু টিপ্পনি করার একটু কি বলবো আর কি হ্যাবিট হয়ে গেছে। মঞ্চে এসে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের থেকে শুনলাম যে ধর্ষণ খারাপ সেটা বলতে রাস্তায় দাঁড়াতে হয় না, কিন্তু বহুবার এখনো এই দেশে ম্যারিটাল রেপকে ক্রাইম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, বারবার সেটা পিটিশন ফাইল হয় এবং বেরিয়ে চলে আসতে হয়। অদ্ভুতভাবে এই দুটো জিনিস একই দেশে একই রাজ্যে এক্সিস্ট করে। প্রেসিডেন্সির কথা উঠে এসেছিল, আমি শুধু একটুখানি সেটা বলতে চাই যে যখন পোস্ট হয়েছিল বা সেই পোস্ট ছড়িয়ে পড়ে তখন কেউ আমাকে যখন ফোন করেছেন বা অন্যান্য কাউকে ফোন করেছেন এটা জিজ্ঞেস করার দরকার মনে করেননি যে আমরা কোন কলেজে পড়ি। তারা আসলে এই আন্দোলনে এসেছিলেন কারণ এই আন্দোলনে কোনো রাজনৈতিক তথাকথিত পার্লামেন্টারি দলের পতাকা তারা দেখতে পাননি। মধ্যবিত্ত শ্রেণীর মহিলারা সব থেকে বেশি করে এই আন্দোলনে এসেছিলেন, সদর শহরে। গ্রামের মহিলারা যে একেবারেই পার্টিসিপেট করেননি তা নয়। আমার একটু সময় লাগবে, ক্ষমা চেয়ে নিচ্ছি, কয়েকটা কথা না বললেই নয়। এখন যে এসএসসির আন্দোলন চলছে, বারবার যে মহিলারা রাস্তায় নেমে এসেছেন, প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও মহিলারা রাস্তায় রয়েছেন, বাড়িতে 4 মাস 6 মাসের বাচ্চাদেরকে রেখেও মহিলারা রাস্তায় রয়েছেন, সেইটা এই রাত দখল আন্দোলনের ফলশ্রুতি হিসেবেই আমরা সফলতা হিসেবে ধরতে পারি। যা অরূপদা বোধহয় আমি বোঝাতে পারিনি সেই সময়, আমি ডোনাল্ড ট্রাম্পকে আমাদের প্রেসিডেন্ট বলিনি। এমনিতে তুমি যেটা দীপশিতা উত্তরে দিয়েছে, এমনিতে তুমি যেটা বললে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, ওই স্লোগানটা আমাদের স্লোগান ছিল না, ওই স্লোগানটা দিয়ে আমাদেরকে খুন করা হতো। নকশালরা আমাদেরকে ভালোবেসে খুন করতেন এই স্লোগানটা দিয়ে। যাই হোক, ওই চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট, অত ঝামেলায় না গিয়ে পুকুর ভরাও বিল্ডিং বানাও, আমার মনে হয় আপাতত এইটুকু স্লোগান মুখস্থ রাখলে আমরা আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা করে নিতে পারবো। দ্বিতীয় কথা, ঠিক সোমাকে খুঁজে পাওয়া যায়নি, সে তো ভাই হলদি নদীর কুমিরও খুঁজে পাওয়া যায়নি, হাজার হাজার শিশুর চিড়ে দেওয়া লাশও খুঁজে পাওয়া যায়নি। তবে যদি আরজিকর আন্দোলনের ফেক নিউজ নিয়ে আলোচনা করতে হয়, অরূপদা, আরজিকরের প্রথম ফেক নিউজ ছিল মেয়েটির বাবা মাকে ফোন করে বলা যে আপনার মেয়ে সুইসাইড করেছে। ওই ফেক নিউজটা তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে সরানো হয়েছিল। 3 নম্বর কথা, কথায় কথায় এই 34 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভগবানের অবতারের মতো করে বিরোধী নেত্রী ছিলেন, এই কথাটা বলার আর একটা দিক আছে অরূপদা। তার মানেটা হচ্ছে আমরা যদি বিরোধী হিসেবে এখন অব্দি 14 বছর ফেল করে থাকি, মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে 34 বছর ফেল করেছেন, তারপরে সফল হয়েছেন। সুতরাং ওই সব কিছুতে না ওই একটা 34 বছর গুঁজে দিয়েও লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করার থাকলে অনেকভাবে পুজো করা যায়, সমস্ত সিরিয়াস আলোচনা ওই একটা ওই কুমির দেখানোর মতো করে আনার কোনো মানে হয় না। আর তোমার শেষ যে অনুযোগ আমাদের প্রতি না, এখানকার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি, যে হাততালি কেন কম পড়ছে তোমার বেলায়, এর আমি চিকিৎসা আমি কি করবো যাকে। তবে আমি তার বাইরে যেটাকে নিয়ে কথা হলো, আমি রিমঝিমের সঙ্গে একমত। আমি ডেফিনেটলি ম্যারিটাল রেপ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ যা কিনা একটা সভ্য সমাজে অপরাধ হিসেবে চিহ্নিত হওয়া উচিত। সমাজ যত এগিয়েছে, মানুষের চেতনা যত এগিয়েছে, তেমন তত অপরাধের ডেফিনেশনকেও আমাদেরকে আপডেট করতে হবে কালেকটিভলি সমাজে। সেটা হয় না। কিন্তু আমার বক্তব্যটা এইটা ছিল যে অপরাধটা খারাপ, কিন্তু অপরাধীর বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই। এইটা বলে কি আমি অপরাধীদেরকে আলটিমেটলি একটু সাহায্য করে দিচ্ছি না, কি সুবিধা করে দিচ্ছি না, আমার খালি এইটুকুই বলার ছিল। দ্বিতীয় কথা, হতে পারে রিমঝিমকে অনেকে জিজ্ঞেস করেছেন যে, বা অনেকে বলেছেন যে আন্দোলনে কোনো পতাকা দেখা যাচ্ছে না, চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে আমরা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তেমন আমি বলছি, আমাকে অনেকে এরকম বলেছেন যে এই আন্দোলনে কোনো চেনা পতাকা দেখা যাচ্ছে না বলে যে পতাকাকে নিয়ে ধর্ষণ করা হয়েছে, ধর্ষকদেরকে আড়াল করা হয়েছে, সেই পতাকার সুবিধা হয়ে যাচ্ছে, সেই পতাকাকে আড়াল করা হচ্ছে। আমরা চেনা পতাকাকে চাই বিকল্প হিসেবে, এটা আমাকে বলেছে। এবার কাকে কে কি বলেছে না বলেছে, এখন সাবজেক্টিভ একটা আন্ডারস্ট্যান্ডিং বা সাবজেক্টিভ একটা এক্সপিরিয়েন্স সবার থাকবেই, নিজের পরিবেশ পরিস্থিতি। তবে আমার শেষ যে কথাটা বলার, যে একটা কথা শুনলাম যে আরজি করের, আমি বারবার করে বলেছি আমি গর্বিত আরজি করের আন্দোলনের আমি হাঁটতে পেরেছি বলে। এবং আমরা কেউ কখনো, ধরুন আরজি করের যখন মেয়েটির মৃতদেহকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল আরজিকর হাসপাতাল থেকে, তখন আপনারা সবাই জানেন সেই মৃতদেহকে যারা আটকে ছিলেন, সুবর্ণ গোস্বামী, আমাদের মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে আমাদের এসএফআই ডিওয়াইএফআই ছেলেমেয়েরা, তারা যদি সেদিন গাড়িটাকে আটকাতে না পারতেন তাহলে রাত দখলও হতো না, এত কিছু হতো না, কিছুই হতো না। তা বলে সুবর্ণ গোস্বামী বা মীনাক্ষী মুখার্জি বা কেউ কোনো দিন নিজেদেরকে আরজিকর আন্দোলনের কি তিলোত্তম আন্দোলনের কনভেনার হিসেবে, আহ্বায়ক হিসেবে দাবিও করতে যাননি, কেউ নিজের লিঙ্কডইন প্রোফাইলও আপডেট করতে যাননি, কেউ ওইটাকে বেঁচে চাকরিও করতে যাননি, সেটা অন্য কথা। কিন্তু কথাটা আমি এইটা বলছি যে তার বলে যদি তার মানে এখন এইটা দাঁড়ায়, যেহেতু কুণালদা ক্ষমা চাইলে যেহেতু একটু বেশি সময় পাওয়া যায়, সেহেতু আমিও ক্ষমা চেয়ে একটু বেশি সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে
এই যে কথাটা বলা হলো যে আরজি করের আন্দোলনটা হয়েছিল বলেই এখন এসএসসিতে বাংলার মহিলারা প্রতিবাদ করছেন, আপনাদের বলি তেভাগা আন্দোলন নিয়ে পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা ছিল বড়া কমলাপুর বলে, হয়তো অনেকে শুনেছেন। তার কতগুলো লাইন ছিল মাঝখানে, যে গ্রামে পুলিশ ঢুকেছে, তেভাগার আন্দোলন হচ্ছে সেই গ্রামে পুলিশ ঢুকেছেন, গ্রামের মহিলাদের লড়াইকে নিয়ে ওই মাঝের কতগুলো লাইন ছিল যে পুলিশে ঘেরাও গ্রাম, শাঁখের আওয়াজে সংকেত বাজে, ঘরের বউরা রণ সাজে সাজে, আঁশবটি আর খ্যাংরা ঝেঁটার তারায় পুলিশ পালায়, তারপর চাষি বউ ঘরে ফিরে উনুনে আগুন জ্বালায়, সিথি কাটে দেয় তুলসী তলায় দ্বীপ, কোলের বাছার কপালেতে আঁকে সোনালি চাঁদের টিপ। এটা তেভাগা রিমঝিম 1945 সাল। যদি আপনি বলেন বাংলার মহিলারা রাস্তায় প্রতিবাদ করতে পারতেন না, আরজি করের পর থেকে, আরজি কর একটা মহান আন্দোলন, মহৎ আন্দোলন, আরজি কর আন্দোলন বলুন, ডেফিনেটলি বাংলার মহিলাদের গণজাগরণ। কিন্তু তা বলে যদি আমরা মনে করি যে 2024 সালে 14ই আগস্ট রাত্রিবেলা থেকে বাংলার ইতিহাস শুরু হলো, তাহলে কিন্তু আমরা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেককে আমরা নেগেট করে দেব, আমরা কল্পনা যোশী থেকে শুরু করে বহু মানুষকে আমরা নেগেট করে দেবো। সুতরাং আমার মনে হয় যে মাতঙ্গিনী হাজরাকে নেগেট করে দেবো, আরও অনেককে নেগেট করে দেবো, সেইটা বোধহয় করাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। এইটাই আমাদের বলা ছিল যে একটা আন্দোলন ডেফিনেটলি সবাই আসবেন, যাদের বিরাট কোনো রাজনৈতিক মানে কমিটমেন্ট নেই তারাও আসবেন, কিন্তু তা বলে যদি আন্দোলনে লাঠি হাতে কিছু হাবিলদার দাঁড়িয়ে থাকে এটা বলার জন্য যে এই আসো স্লোগান দাও বাড়ি যাও, কিন্তু ব্যবস্থা বদল চাইতে পারবে না, ক্ষমতা বদল চাইতে পারবে না, তাহলে সেইটা তখন এদেরকে দেখলে মনে হয় যে আন্দোলনের উদ্দেশ্য